বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের এন্টোমোলজি বা কীটতত্ত্বের উপর একটি ক্লাস নেব। এটি তোমাদের প্রথম ক্লাস। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে এবার ব্যবহারিক পরীক্ষা দিচ্ছিলে বা দিতে পারোনি, তারাই এখন ফোর্থ ইয়ার হিসেবে গণ্য হবে। তাদের জন্য আজকে আমার এই ক্লাস। প্রথমে তোমাদের আমি চলো যাই, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। কীটতত্ত্বে ব্যবহৃত কতিপয় সংজ্ঞা। যেহেতু এটা প্রথম ক্লাস, তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে কতগুলো ডেফিনেশন আমি সাজিয়েছি। তোমরা এই ডেফিনেশন গুলো একটু মনোযোগ দিয়ে পড়বে। প্রথমটা হচ্ছে এন্টোমোলজি বা কীটতত্ত্ব বলতে কি বোঝো? গ্রিক এন্টোমন মানে ইনসেক্ট প্লাস লগোস মানে নলেজ, মানে কীটপতঙ্গ সম্বন্ধে এই দুটি শব্দ থেকেই এন্টোমোলজি শব্দের উৎপত্তি। এক কথায় যে পতঙ্গ সম্বন্ধে জ্ঞান অর্জন করাকে বলা হয় কীটতত্ত্ব। এখন সঙ্গত কারণে তোমরা বলবে পতঙ্গ কাকে বলে। পতঙ্গের ডেফিনেশন আমি দিব। এক কথায় তোমরা বলবে পতঙ্গ তারাই হবে যাদের 3 জোড়া পা থাকবে এবং ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালাবে। পতঙ্গ দেখো, আর্থ্রোপোডা পর্বের যেসব প্রাণীদের বক্ষদেশে 3 জোড়া সন্ধিযুক্ত পা রয়েছে, এই কথাটা বলতেই হবে। পতঙ্গ হলেই তার 3 জোড়া পা থাকতেই হবে। 3 জোড়া পা না থাকলে সে পতঙ্গ হবে না। 3 জোড়া সন্ধিযুক্ত পা রয়েছে এবং তার সঙ্গে তুমি যদি বলো যে ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায়, আরো সুন্দর হয়। তোমরা যদি বলো যে আর্থ্রোপোডা পর্বের যে সমস্ত প্রাণীদের বক্ষদেশে 3 জোড়া সন্ধিযুক্ত পা রয়েছে এবং ট্রাকিয়ার সাহায্যে শ্বাসকার্য চালায়, তাদেরকেই আমরা বলবো পতঙ্গ। আরেকটি শব্দ তোমরা দেখতে পাচ্ছ, সুচার। সুচার হচ্ছে পতঙ্গের মস্তকে যে খাঁজ দেখা যায়। এখানে কোনো কোনো বইয়ে তোমরা খাঁজ বা চির বলে আর কি দেখা যায়, তাদেরকে আমরা বলবো সুচার। পতঙ্গের মস্তকে যেমন আছে, আমাদের মস্তকেও কিন্তু সুচার রয়েছে। আমাদের যে মস্তিষ্কের যে করটি আছে, করটির যে বিভিন্ন ভাগ আছে, প্রত্যেকটা কিন্তু একটি আরেকটার সাথে এই সুচারের মাধ্যমে, খাঁজের মাধ্যমে কিন্তু লাগানো আছে। পতঙ্গেরও ঠিক মস্তকে যে খাঁজগুলো দেখা যাবে তাকে বলবো আমরা সুচার। আরেকটি শব্দ আছে, এই শব্দটাও তোমাদের এন্টোমোলজি পড়তে গেলে সবসময় দরকার হবে, সেটা হচ্ছে রোস্টাম। বক্ষদেশ সহ মস্তক যে শক্ত আবরণে ঢাকা থাকে তাকে রোস্টাম বলে। তোমরা চিংড়ির রোস্টাম দেখতে পাবে। যেহেতু এখানে শুধু প্রাথমিক ধারণা দিচ্ছি, অন্তত এই ডেফিনেশন গুলো তোমাদের 1 নম্বর প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ একটি শব্দ, সেটা হচ্ছে ইলাইট্রা। এটি কোলিপ্টেরা বর্গ, অনেকগুলো বর্গ আছে। বর্গগুলো যেহেতু তোমাদের আমি শ্রেণীবিন্যাস পড়াইনি, শ্রেণীবিন্যাস পড়ানোর সময় কোলিপ্টেরা একটি বর্গ পাবো আমরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বর্গ। কোলিপ্টেরা বর্গের পতঙ্গের প্রথম জোড়া ডানা শক্ত ও চামড়াবৎ হয়
এ ধরনের ডানাকে আমরা বলি ইলেকট্রা। তোমরা দেখে থাকবে এরকম অনেক পতঙ্গ আছে। আরেকটি আছে অ্যান্টেনা। তোমরা সবাই জানো পতঙ্গের সামনে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টেনা দেখি, কিন্তু এই অ্যান্টেনা হচ্ছে পতঙ্গের অ্যান্টেনা। পূর্ণবয়স্ক কীটপতঙ্গের মাথার প্রথম উপাঙ্গকে আমরা বলি অ্যান্টেনা। কেননা আমরা তোমাদের যখন সিলেবাসটার কথা বলেছিলাম তখন কিন্তু বলেছি যে হেড, থোরাক্স, অ্যাবডোমেন এবং অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স বলতে আমরা বুঝি উপাঙ্গকে। এই যে যতগুলো উপাঙ্গ আছে তার প্রথম যে উপাঙ্গ তাকে বলি আমরা অ্যান্টেনা। স্ক্লেরাইট, এটিও একটি গুরুত্বপূর্ণ একটি ডেফিনেশন। এই স্ক্লেরাইট সম্বন্ধে আমি তোমাদের একটি ক্লাস নিব, এটাও তোমাদের পরীক্ষায় আসে। এই যে পতঙ্গের যেখানে সূচার সৃষ্টি হলো, পতঙ্গের মস্তকের যে বিভিন্ন অংশে সূচার সৃষ্টির ফলে মস্তক কতগুলো অংশে ভাগ হয়ে যায়, আর এই অংশগুলো গঠনকারী কিউটিকলকে স্ক্লেরাইট বলে। কিউটিকল তোমরা জেনে থাকবে যে বাইরের যে শক্ত আবরণটা, ওইটাকে আমরা কিউটিকল বলছি। কিউটিকল তোমরা দেখো, যেহেতু আমি কিউটিকল শব্দটা এখানে ব্যবহার করে ফেলছি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কিউটিকল কাকে বলে। দেহপ্রাচীরের সবচেয়ে বাইরের কোষবিহীন স্তরকে পতঙ্গের কিউটিকল বলে। তাহলে আমরা যে ডেফিনেশন গুলো আমরা যে দেখলাম, এই ডেফিনেশন গুলো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, কেন এই শব্দগুলো কিন্তু ভিতরে ব্যবহৃত হবে। তাহলে চলো যাই পরবর্তী ইয়াতে, টপিকসে আমরা যাই। আজকের পার্ট, আজকে তোমাদের যে ক্লাসটা নিব সেটি হচ্ছে সুচারের উপর। সুচার ও সুচারের প্রকারভেদ। সুচার যদিও আমি আগের ডেফিনেশন বলেছিলাম, যে তখন একটু তোমাদের পরিচয় করিয়েছিলাম এই জন্য যে এই সুচারটা আমি পড়াবো। যে পতঙ্গের মস্তকে অগভীর খাঁজের মতো যে রেখা দেখা যায় তাকে সুচার বলে। পতঙ্গের বহিঃকঙ্কালের দুটি প্লেটের মাঝে যে রেখাগুলো অবস্থান করে, খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো, পতঙ্গের বহিঃকঙ্কালের দুটি প্লেটের মাঝে যে রেখাগুলো অবস্থান করে সেগুলোই সুচার। তাহলে সুচারের যদি আমরা পতঙ্গের করটিতে বিদ্যমান বিভিন্ন ধরনের সুচারের বর্ণনা নিম্নে দেয়া হলো। চলো যাই, আমরা প্রথমেই যাই। প্রথম যে সুচারটার নাম, সেটার নাম হচ্ছে এপিক্রানিয়াল সুচার। এপিক্রানিয়াল সুচারটা কি? এপিক্রানিয়াল সুচারটা হচ্ছে ইংরেজি উল্টো যে ওয়াই লেখা আছে, এই ওয়াই যে দেখতে পাচ্ছ, এই যে আমি দাগ দাগ দেয়া আছে, এটাকে বলা হয় এপিক্রানিয়াল সুচার। কোনো কোনো বইয়ে থাকবে করোনাল সুচার। তাহলে আমরা দেখি যে এই এপিক্রানিয়াল সুচারটা আসলে কাকে বলে। এপিক্রানিয়াল সুচারটা কি? দেখো এই যে দাগগুলো আছে, এই দাগ, এটা হচ্ছে এপিক্রানিয়াল সুচার। পতঙ্গের মাথায় একটি উল্টো ওয়াই আকৃতির যে চির বিদ্যমান তাকে এপিক্রানিয়াল সুচার বলে। এইটা হচ্ছে এপিক্রানিয়াল সুচার। পরবর্তীতে যাই, ফ্রন্টাল সুচার। ফ্রন্টাল সুচারটা একটু দেখো, এই যে এপিক্রানিয়াল সুচার বা করোনাল সুচার, এই সামনের দিকে যে প্রসারিত হয়ে গেছে তাকে বলা হয় ফ্রন্টাল সুচার। ডেফিনেশনটা একটু দেখে নিই আমরা। কি বলছি যে মস্তকের সামনের দিকে দ্বিধাবিভক্ত অংশটুকু সামনের দিকে প্রসারিত থাকে, দেখো, তাকেই আমরা বলি, এই অংশটুকুর নাম ফ্রন্টাল সুচার। দেখো, তাহলে যেটা সামনের দিকে দ্বিধাবিভক্ত থাকে সেইটাকে আমরা বলি ফ্রন্টাল সুচার। আরেকটি আছে পোস্ট ফ্রন্টাল সুচার। পোস্ট ফ্রন্টাল সুচারটা কি? পোস্ট ফ্রন্টাল সুচারটা হচ্ছে এই যে করোনাল সুচার যেটা তোমরা দেখতে পাচ্ছ, করোনাল সুচার, এই করোনাল সুচার হতে দুটি চির
দুই দিকে চলে যায়, দেখো এদিকে একটু গিয়েছে, এদিকে একটু গিয়েছে। এই যে দুই দিকে যে দুইটা চির চলে গেল, এই দুইটাকে আমরা একত্রে বলবো, এদের নাম বলা হয় পোস্ট ফ্রন্টাল সুচার। এবার আমরা একটু যাই এপিস্টোমাল সুচার। এপিস্টোমাল সুচারটা কি? এপিস্টোমাল সুচারটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করে, যে ফ্রন্স আছে, ক্লাইকেস আছে। এই ফ্রন্টস এবং যে ক্লাইকেস যে আছে, তাকে একটু খেয়াল করো। ফ্রন্টাল চির, এই যে ফ্রন্টাল চির, এটা দেখো, এটাকে ফ্রন্টাল চির বলে। ফ্রন্টাল চিরের নিচের দিকে শেষ প্রান্তে আড়াআড়ি বিস্তৃত চিরটিকে বলবো আমরা এপিস্টোমাল সুচার। দেখো এই যে নিচের দিকে যেটা আসছে, এর থেকে আড়াআড়ি যে অংশটা গেছে, কালার করে দেওয়া আছে, এইটাকে বলবো আমরা এপিস্টোমাল সুচার। এই এপিস্টোমাল সুচারটা আবার কি করে, যে সাবজেনাল সুচার আছে, যে সাবজেনাল সুচার, এটাকে, এই অংশটাকে বলে জেনা, এই অংশটাকে বলে জেনা। এই যে জেনা, এই অংশটা কিন্তু আবার এর সঙ্গে, যে সাবজেনাল যে সুচার আছে দুটি যে আছে, এই সাবজেনাল সুচার দুটি কিন্তু এই সুচারের সাথে সংযুক্ত থাকে। এই যে সাবজেনাল, এই যে সাবজেনাল সুচার, এটাকে বলে সাবজেনাল সুচার। এই দুইটা সুচার কিন্তু এই তোমার এপিস্টোমাল সুচারের সাথে সংযুক্ত আছে। এবার আমরা যাই অক্সিপিটাল সুচার। অক্সিপিটাল নাম শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মানে মস্তক বিষয়ক, আমাদের মস্তকের পিছনের অংশটাকে বলা হয় অক্সিপিটাল বোন। এখানেও দেখা যাচ্ছে যে মস্তকের যে পিছনে ইংরেজি ইউ আকৃতি হয়ে গেছে, দেখো ইংরেজি ইউ আকৃতির মতো যে সুচারটা আছে, তাকে বলি আমরা অক্সিপিটাল সুচার। আমরা দেখে নিই যে এটি মাথার পিছনের দিকে অবস্থান করে, ইংরেজি ইউ আকৃতির সুচারকে আমরা বলবো অক্সিপিটাল সুচার। এরপরে আছে অকুলার সুচার। অকুলার সুচার দেখো, অকুলার সুচারটা কি? অকুলার থেকে, নাম থেকে বোঝা যাচ্ছে যে এই যে চোখ যে আছে, কীটপতঙ্গের চোখকে বলা হয় কম্পাউন্ড আই, পুঞ্জাক্ষে বলা হয়, পুঞ্জাক্ষে বলা হয়। এই পুঞ্জাক্ষীকে ঘিরে যে চির বিদ্যমান, এই পুঞ্জাক্ষীকে ঘিরে যে চির বিদ্যমান, তাকে বলি আমরা হচ্ছে অকুলার সুচার। এবার আসি পোস্ট অক্সিপিটাল সুচার। একটু খেয়াল করো, পোস্ট অক্সিপিটাল সুচারটা হচ্ছে, এটা হচ্ছে ঠিক মাথার যে পশ্চাৎ অংশটা আছে, মাথার যে পশ্চাৎ অংশটা আছে, এই পশ্চাৎ অংশে, ঠিক দ্যাট ইজ মাথার পশ্চাৎ অংশে অক্সিপিটাল সুচারের পিছনে ফোরামেন ম্যাগনামের উপর, ফোরামেন ম্যাগনাম এটা একটা গহ্বর, ফোরামেন ম্যাগনামের উপর ও পাশের দিক হতে বেষ্টন করে যে সুচার অবস্থান করে, তাকে পোস্ট অক্সিপিটাল সুচার বলা হয়। এটার নাম হলো পোস্ট অক্সিপিটাল সুচার। এই যে দেখতে পাচ্ছি আমরা পোস্ট অক্সিপিটাল সুচার। তারপরে যদি আমরা দেখি সাবজেনাল সুচার। সাবজেনাল সুচারটাকে একটু খেয়াল করো, যে মাথার প্রত্যেক পাশে, এই যে সাবজেনাল সুচার মাথার প্রত্যেক পাশে একেবারে নিচের দিকে অবস্থিত, দেখো একটু নিচের দিকে অবস্থিত যে চির, সেই চিরকে আমরা বলি সাবজেনাল সুচার। তাহলে কিন্তু আমরা এই যে এখান থেকে জেনা, সাবজেনাল সুচার কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম। আগে ছিল ফ্রন্টাল, ফ্রন্ট সুচার, সবগুলোই কিন্তু একটু আলাদা আলাদা মার্কিং করে করে কিন্তু তোমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা জেনে গেলাম এটা হলো সাবজেনাল সুচার। এরপর আমরা দেখব 9 নম্বরে
প্লিউরোস্টোমাল সুচার। প্লিউরোস্টোমাল সুচারটা আমি একটু বলি। প্লিউরোস্টোমাল সুচারটা হচ্ছে এই যে এখানে মেন্ডিবুল দেখতে পাচ্ছ, এই মেন্ডিবুলের উপর দিয়ে যে সুচারটা চলে যাবে তাকে বলবো হচ্ছে আমরা প্লিউরোস্টোমাল সুচার। একটু খেয়াল করে এই জায়গাটা আমি কি বলেছি, সাবজেনাল সুচারের যে অংশটুকু মেন্ডিবুলের উপর দিয়ে চলে গেছে তাকে প্লিউরোস্টোমাল সুচার বলে। তাই যদি হয়, সেই কথাই যদি হয়, তাহলে এটা হচ্ছে সাবজেনাল সুচার। এই যে সাবজেনাল সুচার, এই সাবজেনাল সুচারের ঠিক উপর দিয়ে দেখো, যেখান থেকে এই যে সোজা এই দিক দিয়ে যখন চলে আসছে, তখন যেটা মেন্ডিবুলের উপর দিয়ে যেটা গেল, তাহলে তাকে আমরা বলছি আমরা প্লিউরোস্টোমাল সুচার। আরেকটি আছে হাইপোস্টোমাল সুচার। একটু দেখি হাইপোস্টোমাল সুচারটা কি। হাইপোস্টোমাল সুচারটা একটু তোমাদের বর্ণনার সুবিধার জন্য বলি। এটা তো মেন্ডিবুলের উপর দিয়ে গেছে জন্য তাকে আমরা বললাম এপিস্টোমাল সুচার। আর হাইপো মানে পিছনে, নিচ দিয়ে। এই সাবজেনাল সুচারের পিছনে, এটা আমরা দেখাতে পারিনি যেহেতু পিছনে এটা, এই তোমাদের, তবু আমি বলি, এটা বলতে হবে মেন্ডিবুলের পিছনে। সাবজেনাল সুচারের যে অংশটুকু মেন্ডিবুলের পিছনের দিকে অবস্থিত। আর আরেকটা ছিল হচ্ছে মেন্ডিবুলের উপর দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে তোমার প্লিউরোস্টোমাল সুচার। আর যেটা তোমার নিচের দিক দিয়ে যেটা গেছে, নিচের দিক দিয়ে পিছনের দিকে যে অংশটা অবস্থিত তাকে বলা হয় হাইপোস্টোমাল সুচার। আরেকটা আছে অ্যান্টেনাল সুচার। তোমরা বুঝতেই পারছো, এই যে অ্যান্টেনা যে আছে, অ্যান্টেনাকে ঘিরে যে সুচারটা থাকবে, অ্যান্টেনাকে ঘিরে, এই দেখো, তাকে বলবো আমরা তোমার ছবি যদি বুঝতে পারো তাহলে এটা তোমার পড়তে 15-20 মিনিটের বেশি লাগবে না। খেয়াল করো, অ্যান্টেনাকে ঘিরে যে চির রয়েছে তাকে অ্যান্টেনাল সুচার বলে। ক্লাইপাস ল্যাব্রাম সুচার, একটু খেয়াল করো, এই যে ক্লাইপাস উপরে আর নিচে ল্যাব্রাম, এর সংযোগস্থলে যে চিরটা দেখা যাবে তাকে বলবো আমরা হচ্ছে এই ক্লাইপাস ল্যাব্রাম সুচার। এই মোটামুটি 12 ধরনের তোমাদের সুচার পাওয়া যায়। এখানে প্রশ্ন আসতে পারে যে পতঙ্গের বিভিন্ন ধরনের সুচারের গঠন বর্ণনা করো। আজ এখানে তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।